প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষক জনাব মোস্তফা মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। জি, ধন্যবাদ। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, টালমাটাল রাজনীতি, কি হবে গণভোট ও নির্বাচনের। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয় বিএনপি, গণভোটের তারিখ এখনই ঘোষণা করুন জামায়াত, দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা আসিফ নজরুল, বিতর্কের ঝড় আমলে নিচ্ছে না ঐকমত্য কমিশন আলী রিয়াজ, প্রতারণার কাঠগড়ায় সরকার মান্না, গৃহযুদ্ধ পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার নাসির, বিএনপির লক্ষ্য গণমুখী বাংলাদেশ গড়া তারেক রহমান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকুন জেনারেল ওয়াকারুজ্জামান। এর পরিণতি কি? দ্রুতই গণভোটের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা, জাতীয় নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয়, অযৌক্তিক, আগামীকালকের মধ্যেই সরকারকে আদেশ জারি করতে হবে, গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার, নারীর সম্ভাবনা সীমাবদ্ধ করার পশ্চাদমুখী ধারণা প্রত্যাখ্যান করি তারেক রহমান, সংস্কার পদক্ষেপেও তলানিতে পুঁজিবাজার। কালের কণ্ঠ, রাজনীতি ফের ঘূর্ণাবর্তে, উপদেষ্টা পরিষদের বৈঠক, গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। আমাদের সময়, ঐকমত্য কমিশনের সুপারিশ অযৌক্তিক, অগ্রহণযোগ্য, জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশে বিএনপির প্রতিক্রিয়া। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আসিফ নজরুল, গণভোট নিয়ে সিদ্ধান্ত দ্রুত নেবে সরকার, জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল। আমার দেশ, ইসির প্রতীক তালিকায় শাপলা কলি, রাজি নয় এনসিপি। কালবেলা, সনদ বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চিত, রাজনৈতিক বিভাজন। দেশ রূপান্তর, ঐক্যচূর্ণ ভোটের কি হবে, তালিকায় শাপলাকলি, অবজ্ঞা দেখছে এনসিপি। সময়ের আলো, টার্গেট নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানো, রাজপথ হারিয়ে ভার্চুয়াল প্রচারণায় সক্রিয় আওয়ামী লীগ, জাতীয় নির্বাচনের দিনই গণভোট, আশ্চর্যবোধক চিহ্ন। খবরের কাগজ, পাল্টাপাল্টি দাবিতে চাপে সরকার, আদেশে দেরি করলে সরকার আস্থা হারাবে ডাক্তার তাহের, নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ফখরুল, সনদ না হলে তফসিল ঘোষণা নয় নাসির উদ্দিন। আলোকিত বাংলাদেশ, গণভোট ঘিরে উত্তাল রাজনীতি। করতোয়া, উপদেষ্টা পরিষদের বৈঠক, গুম কমিশন হচ্ছে না, দায়িত্ব পালন করবে জাতীয় মানবাধিকার কমিশন। শিরোনামগুলো দেখছিলাম। আজ আমরা একেবারে প্রথম থেকেই যদি শুরু করি, টালমাটাল রাজনীতি, কি হবে গণভোট ও নির্বাচনের, এটি দিয়েই যদি আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, আসলে আজকে সবগুলো কাগজের একই রকম শিরোনাম, এবং সেটা যদি না হইতো তাইলেই মানে চমক হইতো আর কি। কারণ আজকে পুরো দিনের যে ঘটনা, যে ডেভেলপমেন্ট, ধরেন এভরি আওয়ার একটা করে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং মোটামুটি আপনি নিউজ চ্যানেল অথবা আপনার পোর্টাল অথবা ফেসবুকে চোখ না রাখলে, সোশ্যাল মিডিয়ায় চোখ না রাখলে ঠিক আপনি পিছনে পড়বেন। বিষয়টা হচ্ছে এত রকম ডেভেলপমেন্ট, বিএনপি প্রেস কনফারেন্স, জামাত। তো যাক, আমরা যদি এই জিনিসটা দেখি, প্রথমে হচ্ছে মূলত জাতীয় ঐক্যমত্য কমিশন নেওয়া। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে আমার শুরুতেই আমার কিছু অবজারভেশন আছে, এটা আপনাদের অনুষ্ঠানে বলেছে, এবং আমি মনে করি যে এটা উল্লেখ করা উচিত। সেটা হচ্ছে, এটা প্রথমত জাতীয় ঐকমত্য কমিশন বলা যাবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে জাতীয় বলতে তো সব রকম ধরনের স্টেক হোল্ডার, পক্ষ বিপক্ষ সবাই, এবং ঐকমত্য করাই হয় আসলে যত বিপক্ষ তাদেরকে একদম রিকনসিলিয়েশন, যেটা আমাদের দেশে খুবই দরকার ছিল। কিন্তু আমাদের আসলে এটা মূলত অভ্যুত্থানে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পরে যে বিজয়ীরা তাদেরকে নিয়ে, কারণ আপনার নিবন্ধিত দলগুলোর বেশিরভাগ এখানে নাই। এখন নিশ্চয়ই একটা বাস্তবতা আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, কিন্তু সেটা তো বিচার হবে। কিন্তু এইটাতে যদি এই রিকনসাইল না করার কারণ কোনোভাবে এই ঐকমত্য কমিশন অ্যাকোমোডেটিভ না হলে, ধরেন এই দেখেন এই দলগুলো কিন্তু একই আদর্শের দল, তাদের মধ্যে এই বিভেদ, এই তীব্র বিভেদে আমরা চলে গেছি। তাহলে যদি আমরা চিন্তা করি, ধরেন এটা একমত হয়ে একটা কিছু করলো তারা,
কিন্তু আপনি 5 বছর 10 বছর 15 বছর পর যদি ধরেন একটা ভিন্ন ধারার শক্তি আসে, তখন তো এসব থাকবে না। ফলে এই এরকম কোনো সংস্কার করতে হলে চেষ্টা করতে হয় যত বেশি সম্ভব মানুষ যত বেশি সম্ভব মতকে অ্যাকোমোডেট করা, এর সাস্টেনেবিলিটি বাড়ানোর জন্য। কিন্তু আসলে আমরা সেটা ঐক্যমত্যের মধ্যে দেখতে পাই না। আজকে বিভেদ কমিশন বলছে, অনৈক্য বলছে, কিন্তু এটা অনৈক্যের বীজ আসলে শুরু থেকেই ছিল। এবং আমি খুব রেসপেক্টেড লোক, আলী রিয়াজ সহ বাকিরা, বদিউল আলম মজুমদার, কিন্তু আমি তাদের কথাবার্তায় মাঝে মধ্যে আমি কোনো ঐক্যের সুর পাই নাই। কিন্তু গত 15 বছর যদি বলি, তারা কিন্তু ঐক্যের কথা বলেছেন, স্পেস দেওয়ার কথা বলেছেন সবাইকে। এবং সেটা আমার কাছে মনে হয় এই ঐক্যমত্য কমিশনের প্রথমে আলোচনা করা উচিত ছিল জুলাই স্পিরিটটা কি, এটা নিয়ে আসলে আলোচনা শুরু হওয়া উচিত ছিল। এবং সেটা একটা করা, কারণ জুলাই স্পিরিটটা আপনি দেখবেন এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে, যে যার মতো। কারো কাছে জুলাই স্পিরিট মানে হচ্ছে আমি ক্ষমতায় যাব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া, কারো কাছে ইয়ে হচ্ছে আমি সংস্কার করব, ক্ষমতায় মানে যে চাষ আসুক না আসুক এরকম। কারো কারো কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তো এরকম একটা জায়গায় আপনি দেখবেন ঐক্যের জায়গা কিন্তু একটাই, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্ট, তারা যেটা বলেন আওয়ামী লীগ বিরোধী। কিন্তু সেটাই করে, কিন্তু আসলে তাদের যে ঐক্যের বদলে ওই একটা জিনিসকে আপনি আপনার কোয়ালিটেটিভ জায়গায় নয়, আপনি বরং একটা শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকছেন। ফলে আপনার কখনো কোনো কিন্তু আপনার বিরোধ ওইটা সবসময় আপনাকে ধরে রাখবে না, যত দিন যাবে সেটা হালকা হইতে থাকবে। মানে আমি বলছি যে কোনো জায়গায় যে তীব্রতা থাকে, তো এটা এখন আস্তে আস্তে আমরা দেখছি এই জায়গায়। এবং একই আদর্শের দলগুলোর যে আসলে মানে একই মতাদর্শের রাজনৈতিক দল যারা 15 বছর একই রকম রাজনীতি করেছে, একই চিন্তার রাজনীতি করেছে, বা তারও আগে যদি চিন্তা করেন, তাদের মধ্যে বিভেদটা যে কত রকমের এটা আসলে এক্সপোজ হলো। এবং আমার কাছে মনে হয় যে সংস্কার করতে গিয়া, আমি জানি না আলী রিয়াজ উনি আসলে খুব মানে একসময় উনি খুবই মানে একসময় মানে লেখালেখি করতেন, যে লেখালেখিতে আসলে অনেক রকম চিন্তা ছিল, আধুনিক চিন্তা ছিল। উনি জঙ্গিবাদের বিরুদ্ধে লিখেছেন, উনি পলিটিক্যাল স্পেস দেওয়ার জন্য লিখেছেন, নানা রকম কাজ করেছেন, সাহিত্য সংস্কৃতিতে কাজ করেছেন। কিন্তু উনি সংবিধানকে নতুন করে লেখার কথা বললেন। তো আমি জানি না যে সংবিধান নতুন করে লেখার কোনো আন্দোলন দাবি আসলে বাংলাদেশে ছিল না। নিশ্চয়ই সংবিধান সংশোধন হবে, সংস্কার হবে, কিন্তু এটা থেকে আসলে জায়গাটা শুরু হলো। তারপরে আমরা দেখলাম অনেক বিষয় নিয়ে আলোচনা। দেখেন বাংলাদেশে আসলে সরকারগুলো যে টাইরেন্ট হয়, মূলত উদ্দেশ্য এটাই ঠেকানো। এটা যদি আপনি ঠেকাতে চান, এটা ঠেকাতে হলে বেসিক কয়েকটা বিষয় আসলে দরকার বলে মনে করি। কারণ আপনি চাইলে তো পারবেন না, কারণ এক্সিকিউটিভ যখন থাকবে, একটা ক্ষমতা একটা দল থাকবে, সে তার মতো সরকার পরিচালনা করবে, সেটাকে আপনি কতটা আটকাতে পারবেন। কিন্তু তাকে বেসিক কিছু জায়গায় আটকানো, বাংলাদেশের প্রবলেমটা হয় সরকারকে, যে সরকার থাকে সে আসলে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাকে শাসন করার জন্য যে অর্গানগুলো লাইক সুপ্রিম কোর্ট, কনস্টিটিউশনাল যে সমস্ত কনস্টিটিউশনাল বডি আছে, দুদক, নির্বাচন কমিশন, এগুলো আপনি দেখবেন যে সরকার নিয়োগ দিয়ে এগুলোকে সরকার তার বশংবোধ করে ফেলে। এইটার জন্য কিন্তু একটা ঐক্যমত্য কমিশনে একটা প্রস্তাব ছিল যে একটা এই কনস্টিটিউশনাল বডিগুলোকে দেওয়ার জন্য মানে একটা কমিশন গঠন করা, এবং তার মাধ্যমে এইটা কাদেরকে নিয়োগ দেওয়া যাবে। আমার কাছে মনে হয় বেশি কিছু দরকার নেই। যদি আপনি দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এরা একমত হয়ে যদি এমন হয় যে নির্বাচন কমিশনের চিফ, কনস্টিটিউশনাল কমিশনের চিফ, এগুলো যদি আমরা করে দিই যে তারা দুই দলে একমত হইতে হবে একটা নামে মনে করেন, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ। আমি তো মনে করি 50% প্রবলেম সলভ। যদি আপনাকে সরকারকে, যদি আপনার নির্বাচন কমিশন স্বাধীন থাকে, যদি আপনার এই কী বলে দুদক স্বাধীন থাকে, যদি সুপ্রিম কোর্ট স্বাধীন থাকে কোর্ট, তাহলে কিন্তু আপনি দেখেন সরকার কিন্তু অনেক কিছু করতে পারবে না। আমাদের তো এইগুলোর জন্যই প্রবলেম। আরেকটা দরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার, যেহেতু আমাদের দলীয় সরকারের অধীনে ইলেকশন হয় না, সেটা ফিরায় না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিন্তু তারা করেছেন অনেক আলোচনা, আবার কোর্টে আবার আরেক একটা পেন্ডিংও আছে যেটা নিয়ে। কিন্তু এটা দেখবেন বেশ জটিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। আমার ধারণা তাদেরকে যদি আবার বলতে বলে, ওনারাও বলতে পারবেন না। অনেক রকম অপশনস, এত অপশনসের দরকার ছিল না। কারণ আমরা 4টা নির্বাচন হয়েছে কিন্তু ইমিডিয়েট পাস প্রধান বিচারপতির অধীনে। আমরা যদি দেখতে পাই, শাহাবুদ্দিন তো তখন ইনকামেন্ট প্রধানমন্ত্রী বিচারপতি ছিলেন, মোর অর লেস কিন্তু ইলেকশনগুলো ফেয়ার হয়েছে। ফলে এটা এমন কোনো বিষয় না বলে মনে করি। ফলে অনেক বেশি আলোচনা হয়েছে, অনেক ছোটোখাটো বিষয় নিয়ে, এবং যত বেশি আলোচনা হবে এবং কিছু কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে। তারপর আপনি দেখেন এখানে ওর স্পিরিটটা কি, আপনি শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু আমরা যদি জুলাই স্পিরিট বলি, অংশগ্রহণ কার ছিল, শ্রমজীবী মানুষের ছিল, এই ছিল, সেই জায়গাগুলো মিসিং। এবং আরেকটা মজার জিনিস দেখবেন, গত 1 বছর ধরে আমাদের আলোচনায় কিন্তু সংবিধান, রাজনীতি, চেতনা, ইতিহাস, আমরা তো এটা নিয়ে বিরক্ত ছিলাম। আমরা যদি গত 50 বছর বলি, আমাদের কিন্তু মূল বিরক্তি ছিল যে ইতিহাস নিয়ে বেশি কথা হয়, চেতনাকে সামনে আনা হয়। কিন্তু আমরা এখন দেখতে পেলাম যে ওই আরেকটা পক্ষ ওইভাবে রিপ্লেস করছে। ফলে খুব বেশি আশার আলো জায়গা নাই। আবার যদি চিন্তা করেন যে মানুষের কোথায়, আমরা কিন্তু সেই মানুষের যে সমস্যা, ধরেন আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, যানজট, মানুষের সেইগুলো নিয়ে কিন্তু আমরা খুব বেশি আলাপ দেখতে পাই না। সেগুলোর জন্য সব রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, এটা কিন্তু আমরা দেখতে পাইনি। ফলে ফোকাস যেমন বাংলাদেশের রাজনীতি বা সরকারের কাছে মানুষ মিসিং ছিল, এখনও মিসিং। আচ্ছা, এবার যদি পার্টিকুলারলি আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো বললাম যে এটার পুরো জিনিসটার মধ্যেই অনেক রকম আসলে চিন্তাগত ভ্রান্তি, তাৎক্ষণিকতা, এটা দেখতে পাই। এখন এসে দেখেন
এটা যদি আমি বিএনপির পয়েন্টে যদি বলি, ও এর মধ্যে আরেকটা জিনিস ভালো আমি মনে করি যে পিয়ারের ওই পোর্শনটুকু, যে আপার হাউসটা আসলে পিয়ারে করা, আমি বিএনপির অবস্থাটা আমি ঠিক মনে করি না। ইভেন আমি যে কনস্টিটিউশনাল কমিশন এগুলোর বিষয়ে কিন্তু প্রস্তাব ছিল, বিএনপির জন্য এটা হয় নাই। ফলে এই দুটো জায়গায় কিন্তু আমি মনে করি বিএনপি খুব সুচিন্তিত আচরণ করে নাই এবং করবে না, কারণ তারা সরকারে যাবে, ফলে তারা চায় সেরকমই শাসন করতে। কিন্তু একই সঙ্গে আবার মনে রাখতে হবে বিএনপি অনেকগুলো জায়গায় কিন্তু ছাড়ও দিয়েছে, 10 বছর প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে, ফলে এটা কিন্তু এগুলোই কিন্তু তাদেরকে কাছে নিয়ে এসছে এবং ফাইনালি কিন্তু বিএনপি গণভোটটা মেনেছে। সো যে বড় দল সবচেয়ে, যে সরকারে যাবে, তার ছাড় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ফলে এই ছাড়টুকু দিয়েছে। এই ছাড়ের বিনিময়ে বিএনপি কী পেল আমরা যদি শেষ মুহূর্তে দেখি, জাস্ট ওই পার্টিকুলারলি এই জায়গায় যে আলোচনা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে সুপারিশ বাস্তবায়ন এবং এই গত কয়েকদিনের, তাদের সর্ট অফ বিট্রায়াল। কারণ যে আলোচনা যেখানে শেষ হয়েছিল, নোট অফ ডিসেন্ট সহ এটা গণভোটে যাবে, এরকমই তো ছিল, সেখান থেকে আপনি বদলায় ফেললেন সুপারিশ দেওয়ার সময় ইন ব্রড ডে লাইট। তাহলে বিএনপি এটা বিট্রায়াল মনে করবে না? তো বিএনপি তো বিট্রায়াল মনে করবে, এবং বিগেস্ট পার্টি যদি বিট্রায়াল মনে করে, তাহলে তো আপনি মনে করেন যে আপনি কীভাবে এটা সমাধান করবেন। এবং আপনি আজকে দেখেন যে আমি আসিফ নজরুল আমাদের আইন উপদেষ্টার কথা বললাম যে আপনারা যদি এরকম হন তাহলে আমরা কোথায় যাব, কী করব, এরকম অসহায়ত্ব। কারণ এই সরকারের কিন্তু একটা জিনিস হচ্ছে, এই সরকারটা চলেছে এই তিনটা দলকেই তারা করেছে তাদের মতামত অনুযায়ী। প্রথমে তারা এনসিপি এবং জামাত ঘেঁষা ছিল, তারপর তখন দেখলো যে ওইটাতে একটু বিএনপি বিরুদ্ধে চলে যাচ্ছে এবং বিএনপিকে বাদ দেওয়া মুশকিল হচ্ছে, হয়তো বিএনপিকে আস্থা আনার জন্য তারেক রহমানের সঙ্গে মিটিং হলো, আবার এখন দেখা যাচ্ছে বিএনপির আস্থার বাইরে। ফলে পুরো জিনিসটার মধ্যে কিন্তু সরকার, আমি জানি না যে, আমি বিশ্বাস করি যে এর মধ্যে ঐক্যমত্য কমিশন বা সরকারের কোনো অন্য উদ্দেশ্য নাই। তারা আসলে তাদের ভুলভাবে ডিল করা এইটা জিনিসটা আসলে এই জায়গায় নিয়ে এসছে। কারণ তাহলে আলোচনা করে উচিত ছিল, সংবিধান সংস্কার পরিষদ এগুলো বিএনপি তো ডেকেছিল, অনেকবার তো গিয়েছে, আলোচনায় ঠিক করে ফেলা উচিত ছিল। আর নোট অফ ডিসেন্ট তো কোথায় ছিল, নোট অফ ডিসেন্ট সব গণভোটে যাবে, এবং এখন দেখেন আলোচনাটা গণভোটটা কবে হবে, এখানে বিএনপির একটা পয়েন্ট বাকিদের তীব্র জায়গা, আবার নোট অফ ডিসেন্ট। এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টা হয়তো ইন্টারভিন করবেন বা সরকারকে ইন্টারভিন করতে হবে, করে তো একটা মাঝামাঝি জায়গায় আনতে হবে। সেই মাঝামাঝি জায়গায় আনার উপায় হতে পারে যে দুইটা, হয়তো গণভোটটা নির্বাচনের দিন হলো বা আগে হলো, নোট অফ ডিসেন্টটা যোগ করা হলো, মানে এরকম মাঝামাঝি জায়গায় আসতে পারে বলে আমার মনে হয় আর কি। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আউট। গণভোটের প্রসঙ্গে কিছু শিরোনাম আছে, আমরা একটু যদি আলোচনা করি। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট নয়, বিএনপি। গণভোটের এখনই তারিখ ঘোষণা করুন, জামায়াত। দ্রুতই গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। এই বিষয়গুলোকে উল্লেখ করেই মানবজমিনে শিরোনাম করা হয়েছে, এর পরিণতি কি আমরা। হ্যাঁ, গণভোটটা দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার আমাদের দুজনেরই আমার মনে গণভোটের কিছু অভিজ্ঞতা আছে। আমি যদিও প্রথম গণভোট জিয়া রহমানের যেটা হয়েছিল এটা পাইনি, কিন্তু এর সাথে সময় গণভোটটা আমি দেখেছি। তারপর একটা গণভোট হয়েছিল এবং এই গণভোট দেখে গণভোট যেটা হয়েছে এটা এক ধরনের ফার্সিক্যাল আসলে, মানে সেই অর্থে কোনো পার্টিসিপেশন থাকে না। ধরুন আমরা যে এর সাথে হানা ভোট দেখেছিলাম, তখন আমরা সবাই জানতাম যে হোটেল বেড়ে রেজাল্ট। আমি তখন ছোটো ছিলাম, স্কুলের ছাত্র, আমি দেখেছি যে মানে আমাদেরও ভোট দেওয়ার সুযোগ ছিল এরকম, যে কেউ হা বাক্স অনেক বড়, নাটা ছোটো, মানে এক ধরনের ফেস্টিভ্যাল মধ্যে, এবং রেজাল্ট মনে হয় 99% বা 100% এরকমই হয়েছিল। তারপর একটা গণভোট সর্বশেষ যেটা হয়েছিল 91-তে, সেটাও আসলে সেরিমোনিয়াল হয়ে গিয়েছিল। কী কারণে? কারণ হচ্ছে যে সবাই কিন্তু একমত হয়ে আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরলাম, তো ফলে ওইটা সেরিমোনিয়াল ছিল। তখন গণভোটে দেখেন, যে কারণে আমি মনে করি যে জামাত এবং এনসিপি যেটা চাচ্ছে, তারা চাচ্ছে যে গণভোটটা করে এইটার আসলে পরে সরকারের কাছে যেন বাইন্ডিং করা যায়। কারণ একটা জিনিস আমরা মোটামুটি ধরে নিই, যে স্বাভাবিক যে প্রক্রিয়া, তাদের বিএনপি সবচেয়ে বড় দল, নির্বাচনে জেতার সম্ভাবনা, জিতবে এমন কথা বলা যায় না। মাঠের পরিস্থিতি ঠিক আমরা যেরকম অঙ্ক করছি সেই রকম নয়, কিন্তু বিএনপির সম্ভাবনা অন্য দেশে তো বেশি। তো ফলে তারা যদি সরকারে যাবে, ফলে তারা কিন্তু মানার ক্ষেত্রে তাদের জিনিস যেগুলো গেলে তাদের মানতে হবে। আর যাদেরগুলো মানার তাৎক্ষণিক কোনো বাধ্যবাধকতা নাই, মানে নীতি কথা কিন্তু যার করতে হয় না সে কিন্তু বলতে হয় এই করা উচিত সেই করা উচিত, যার করতে হয় সে জানে এই করতে গেলে ওই হবে। ফলে ওই থেকে বিএনপি মনে করছে যে গণভোটটা খুব গুরুত্বপূর্ণ না, কারণ সরকারে যারা যাবে সেই সরকারই তো বাস্তবায়ন করে, সেই সংসদটা সার্বভৌম সংসদ, মানে হায়েস্ট বডি একভাবে একরকম চিন্তায়। তো ফলে এবং তারা যে বাস্তব কারণ হচ্ছে যে গণভোটটা ইলেকশনের দিন হোক, এটা যদি বাস্তব কারণ হিসেবে তারা বলছে, কারণ সাধারণত একটা গণভোট নির্বাচন সামনে, গুরুত্বপূর্ণ নির্বাচন, তার আগে গণভোট, আরেক ধরনের অ্যারেঞ্জমেন্ট, টাকা পয়সা খরচ আছে, তারপরে হচ্ছে আপনার মানুষ পার্টিসিপেট করে না করবে কিনা, অনেক রকম বিষয় আছে। এরকম একটা জায়গা হচ্ছে 3 মাসের মধ্যে 2টা নির্বাচন, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি সেই জায়গাটাতে কিন্তু গণভোটের বিষয়ে এনসিপি এবং জামাত যেরকম, সেটা বিএনপির ওই আগ্রহটুকু নাই আসলে। বিএনপি অনেক বেশি আগ্রহ জাতীয় নির্বাচন নিয়ে, এবং এর আগে যে কোনো রকম ডিস্টার্বেন্স বিএনপি মনে করে, যে কোনো কিছুকে বিএনপির ডিস্টার্বেন্স মনে করুক। এই জন্য আপনি খেয়াল করবেন বিএনপি কিন্তু অনেকগুলো জায়গায় সরকারকে ছাড় দিচ্ছে। তারা যে অবস্থান নিচ্ছে সেটা কিন্তু, তারা ধরেন ইশরাকের মেয়রের জন্য যমুনা ঘেরাও আন্দোলন সরা যায়, ডাকসু নিয়ে তাদের ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন করতে চায়, তারা থামিয়ে দেয়, কারণ তারা সরকারকে কিন্তু স্পেশালি লন্ডন বৈঠকের পর থেকে আমরা দেখছি যে তারা মোটামুটি সাপোর্ট দিয়ে যাচ্ছে যাতে ইলেকশনটা বিঘ্নিত না হয়।
এই হচ্ছে বিএনপির অবস্থান। তো সেই জায়গা থেকে বিএনপি ওই ইলেকশন এটাকে তারা বিঘ্নিত হওয়া হতে পারে বলে মনে করে। এবং আরেকটা জিনিস মনে করে তাদের কাছে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ না। বিএনপি আসলে দেখেন অনেকগুলো বেসিক জায়গায়, যেমন ধরেন বিএনপির কারণে কিন্তু আমি বললাম কনস্টিটিউশনাল বডিগুলোর যে স্বাধীন হয়ে যাওয়া সেটা কিন্তু বিএনপির জন্য হয় না। আমি তো মনে করি ওইটার জন্য চাপ দেওয়া উচিত ছিল অনেক বেশি বিএনপিকে, কিন্তু চাপটা কিন্তু দেওয়া হচ্ছে অন্য জায়গায়। চাপ অনেক বেশি দেওয়া উচিত ছিল পিআর অবশ্য এখানে ইস্যু আছে, পিআর ইন আপার হাউস, কারণ আপার হাউসে যদি আপনি লর্ড হাউসের মতোই করেন তাহলে তো আসলে একই জিনিস হলো। এবং আমাদের টোটাল ভোটটা যেহেতু আমাদের রিফ্লেক্টেড হয় না আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে, ফলে এটা একটা রিফ্লেকশন, আমি মনে করি এটা একটা বেটার সিস্টেম। এই পার্টিকুলার জায়গায় আমি জামাত এবং এনসিপি বা অন্য দলগুলোর মনে করি। কিন্তু আপনি যাই করেন বিএনপিকে বাদ দিয়ে যে প্রক্রিয়া বিএনপিকে এটা করতে বাধ্য করার একটা প্রচেষ্টা হচ্ছে, আমি মনে করি এটা যে কোনো রাজনৈতিক দল আসলে এবং দেশের সব মানে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তো এটা মানবে না। তো এই হচ্ছে গণভোট। দেখেন গণভোটের মাধ্যমে, এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে গণভোটটা হবে, সাধারণত এর আগে আমাদের গণভোটটা হয়েছে কিন্তু একটা সিঙ্গেল প্রশ্ন, সিঙ্গেল মানুষ জানে যে এরশাদের পক্ষে, জনগণের পক্ষে, সংসদীয় গণতন্ত্র হ্যাঁ না। এখানে যে তফসিলি এতগুলা এই জায়গাগুলা আপনি দেখবেন যে প্রধান উপদেষ্টা বলেছেন সহজবোধ্য করে মানুষকে বোঝানো, তার মানে জিনিসটা সহজবোধ্য না এবং আসলে সহজবোধ্য না। আপনি দেখবেন অনেক রাজনীতিবিদ, ইভেন অনেক লয়ার, আইনের লোক, তারাও দেখেছি, আমরা দেখেছি তারা খাবি খাচ্ছেন পুরো বিষয়টা। তো 48টা প্রশ্নের একটা মানুষ কীভাবে হলো এবং তাকে 48টা হ্যাঁ বলতে হবে না বলতে হবে, এবং রিস্ক ফ্যাক্টরটা দেখেন, হয়তো একজন 5টা জিনিসে পক্ষে না, এখন সেটা সে কেমনে করতে পারবে না। এবং তার ফলে যেটা হয় আমাদের দেশের মানুষ কিন্তু না, মানে যে কোনো দেশের মানুষ নেগেটিভ জিনিসটা অনেক বেশি প্রচার পায়, ফলে দের ইজ এ রিস্ক, এই রিস্কটুকু কিন্তু আছে। এবং যদি বিএনপির এই যে অবস্থান এবং খুব ন্যাচারালি আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা এটার পক্ষে থাকবে না, ফলে এটা এই রিস্ক আছে। যদি এটা হয়ে যায় মনে করেন, তাহলে এই যে আপনার 270 দিনের আলোচনা, ফলে জিনিসটাতে প্র্যাগমেটিক হইতে হবে। অথবা যদি মনে করেন তারা যে আগের সরকারগুলো যেরকম গণভোট করতো সেরকম গণভোট করে রেজাল্ট করে দেবেন, ফরওয়ার্ড কমিশন হবে, তাহলে তো আসলে এটা আরেক ধরনের ড্রামা হবে। এবং এরকম যদি গণভোট হয়ে যায় ইলেকশন আগে হলো, তাহলে তো মানুষের ক্রেডিবিলিটি নিয়ে কোয়েশ্চেন দেখা দেবে। ফলে জিনিসটাকে জোট পাকানো, জটিল করা, জিনিসটাকে সহজ পথে না করা, এই সব কিছু মিলিয়ে আমি মনে করি যারা ঐকমত্য কমিশন, এবং আমি মনে করি যে জিনিসটা তারা আসলে জট পাকিয়েছেন, অনেক বড় ক্যানভাসে নিয়ে গিয়েছেন, অনেক লার্জার পিকচার তারা দেখতে পারেনি, তারা বড় করেছেন কিন্তু দূরদৃষ্টি ছিল না। এবং এখন এসে তাদেরও আসলে একভাবে একটা পক্ষপাত দেখা যাচ্ছে, এক ধরনের একটা পক্ষের প্রতি দেখা যাচ্ছে। বিএনপি যেটা বলছে, কে যেন বলছেন যে রেফারি গোল দিয়ে দিয়েছেন, বিষয়টা শেষ জায়গাটুকু আসলে খুব প্লেজেন্ট হয় নাই। ফলে আমি মনে করছি যে এটা আসলে জাস্ট একটা সমস্যাকে টেনে নিয়ে আসা হয়েছে, এখন সরকারকেই সমাধান করতে হবে, ঐকমত্য কমিশনকেই আসলে উপায় বের করতে। তারা তো সুপারিশ দেওয়া শেষ, কিন্তু আমি আসলে যে ধরনের মানুষ ছিলেন শুরুতে আমরা তাদের ব্যক্তিত্ব অনুযায়ী বিবেচনার পরিচয় আসলে আমরা পাইনি। এটা ঐক্য না হয়ে এটা বিভেদের জায়গা শুরুতে একরকম তৈরি করেছে, এখন আসলে তীব্র বিভেদের দিকে নিয়ে যেতে পারে। এনসিপি নিয়ে দুটো শিরোনাম গুরুত্ব পেয়েছে আজ। তালিকায় শাপলাকলি অবজ্ঞা দেখছে এনসিপি, অর্থাৎ শাপলা প্রতীক চাওয়ার পরে শাপলাকলি অন্তর্ভুক্ত করা, এবং সেটি তারা নিচ্ছে না। এবং আরেকটি শিরোনাম হচ্ছে যে গৃহযুদ্ধ পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার, এটিও এনসিপির তরফ থেকেই বলা। হ্যাঁ, এনসিপি আজকে অনেক রকম কথা বলেছে, যে কাবিননামা বিয়ে সই করে ফেলেছে, বিএনপি এর ছাড়ার উপায় নেই, মানে অনেক ধরনের কথা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যথারীতি এই সমস্ত কথাবার্তা, এই ধরনের কথাবার্তা আমি দেখছি রিসেন্টলি, উনি বলছেন বেশি, এবং হয়তো এটা তাদের স্টাইলও হতে পারে, প্যাটার্ন হতে পারে, যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলানো থাকে না নানা রকম। তো যাই হোক, এর মধ্যে যে জায়গাটা গুরুত্বপূর্ণ দেখেন এই পুরো জিনিসটার মধ্যে আমি মনে করি যে এইটাও এক ধরনের একটা সার্কাস্টিক্যাল একটা সিচুয়েশন, যে ইলেকশন কমিশন মানে এনসিপি, প্রথমে আমরা যদি ধরি এনসিপি শাপলার প্রতীক চাইতেই পারে, কিন্তু আমাদের দেশে নির্বাচনের যে দলগুলো নতুন হয় তারা আসলে যে তালিকা থাকে, যে ইয়েগুলো থাকে না প্রতীকগুলো কারণ বরাদ্দ নেই, সেগুলোর মধ্য থেকে একটা নেই। কারণ নতুন দলের ক্ষেত্রে আসলে প্রতীক খুব বড় ইস্যু না, এই কোনো বড় ইস্যু না। ধরেন এখন বিএনপি ধানের শীষ ছাড়া যদি নির্বাচন করতে হয়, জাতীয় পার্টি যেমন লাঙ্গল নিয়ে একটা বিরাট লড়াই হয়েছিল, জাসদের মশাল নিয়ে লড়াই হয়েছিল, কারণ এটা একটা দল ভাগ হওয়ার পর কিন্তু যে ওটা পায় সে মেন ফ্যাকশন হিসেবে বিবেচিত হয়। এখন যদি বিএনপিকে ধানের শীষ ছাড়া করতে বলা হয়, তাহলে বিএনপির আর্গুমেন্ট থাকবে, কারণ মানুষ বিএনপি মানে ধানের শীষ, জাতীয় পার্টি মানে লাঙ্গল, এইরকমই বোঝে, আওয়ামী লীগ মানে নৌকা। এখন পয়েন্ট হচ্ছে নতুন দলের ক্ষেত্রে তা না, এখন তো আসলে তারা যা তাদেরটা দিয়ে কিন্তু মার্কেটে এস্টাবলিশ হবে, মার্কেট দিয়ে তারা এস্টাবলিশ না। কিন্তু যদি তারা একবার ভালো করে, তাহলে কি একটা ইলেকশন করে ফেললে যে মার্কা হবে ওটা দিয়েই তাদের আসলে পরিচিতি তৈরি হবে। তো এখন তো যা নিবে তারা,
জিরো থেকে শুরু করা, ফলে যা নিবে একটা কাদামাটি যা করবে সেটা তাই। ফলে সাপ্লাই নিয়ে আসলে তাদের এই তীব্র এর কারণ আমি জানি না, এটা আসলে খুব স্পষ্ট না যে সাপ্লাই লাগবে এবং এটা একটা বড় ইস্যু করা। ঠিক আছে, দাবি ছিল, তারা করেছে, ঠিক আছে, এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো। আচ্ছা, এখন যদি আমি আসি এনসিপির এই জায়গাটুকু, ইলেকশন কমিশনের কাণ্ডকীর্তি দেখলে আপনার মনে হবে যে কেন তাদেরকে সাপ্লাই দিবেন না। মানে ইলেকশন কমিশন কিন্তু লেজিটিমাইজ করছে, ইলেকশন কমিশন উচিত ছিল তাদেরকে আলোচনা করে বুঝিয়ে জিনিসটাকে সর্ট আউট করা, হয় দিবে আর না দিবে না। এবং ইলেকশন কমিশন দেখবেন যে প্রতি একদিন পর পর একদম যে সচিব, কমিশনার, প্রধান কমিশনার সবাই এক কথা বলছেন এটা দেওয়া যাবে না। আচ্ছা, যদি দেওয়া যাবে না তাহলে আপনারা যদি নতুন প্রতীক যুক্ত করতে পারেন তাহলে শাপলা যুক্ত করতে অসুবিধা কী? এখন যে পয়েন্টগুলো দিয়েছেন তারা, যে শাপলা জাতীয় প্রতীক, ফাইন, শাপলা জাতীয় প্রতীক, তাহলে তো এইটা আইনগতভাবে বোঝায় একদম ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, আপনি শাপলা দিচ্ছেন না, আপনি আমার নতুন প্রতীক নিচ্ছেন শাপলা কলি। এবং আমি আজকে যে শাপলা কলি, নাটকের শাপলা কলি, এতে এনসিপি যে আসলে ক্ষুব্ধ হয়েছে, আমি মনে করি এই ক্ষোভটা যৌক্তিক। এইটা আসলে তাহলে শাপলা কলি নিবার দরকার কী ছিল? শাপলা কলিতে কেউ চায়নি, আপনি শাপলা দিচ্ছেন না, আমার নতুন প্রতীক নিচ্ছেন, আবার শাপলা কলি, এটা তো আসলে এক ধরনের ওয়েলকাম করা, এক ধরনের একটা জায়গাকে ঝামেলা করা। এবং এটার মধ্য দিয়ে আসলে এনসিপির তরুণদের দল, তাদের অনেকগুলো জায়গায় আমরা একমত হই না, তরুণদের তীব্রতা দেখতে পাই, যে তীব্রতা কখনো কখনো আসলে অসংযমের প্রকাশ করে, কখনো কখনো আসলে দ্বন্দ্বের সৃষ্টি করে। কিন্তু পার্টিকুলারলি এই ক্ষেত্রে শাপলা নিয়ে তারা যা করছে, আমি সেটাকে মনে করি এটাও খুব পরিণত চিন্তা না। কারণ মার্কার, এনসিপির কর্মকাণ্ডে আসলে মার্কার মান তৈরি হবে, মার্কার ওজন তৈরি হবে। কিন্তু পয়েন্ট হচ্ছে ইলেকশন কমিশন যে কাজগুলো করলো, লজিক্যালি, লিগালি জিনিসটা সর্ট আউট না করে নতুনভাবে শাপলাগুলি নিয়ে আসা মানেই তো এক ধরনের করা। যেমন সামন্ত শারমিন বলছেন যে আমাদের বাচ্চা হিসেবে ট্রিট করা হচ্ছে, ফলে এইভাবে তাদেরকে অফেন্ডেড হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এবং এইটার মধ্য দিয়ে বোঝা যায় ইলেকশন কমিশনের আসলে জায়গাটা, তাদেরকে ডিল করাটার মধ্যে ফেয়ারনেসের ঘাটতি আছে। এবং তাহলে কী হবে আপনি দেখেন, এবার আমরা একটা লার্জার পিকচার দেখি, যারা এই কাজ করে, যারা মনে করেন যে একটা প্রতীক সর্ট আউট করতে পারে না, তারা একটা এত বড় নির্বাচন করবে এই বিবদমান পরিস্থিতি, এই যুদ্ধবন্দী অবস্থায়, আই এম অ্যাফ্রেড। অনেক ধন্যবাদ জনাব মোস্তফা মামুন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।